দীর্ঘ ১৫ বছরের এক নায়কতন্ত্রের অবসান হলো। ছাত্র সমাজের হাত ধরে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পতন হলো স্বৈরাচার সরকারের। যেন জিম্মি দশা থেকে মুক্ত হলো বাংলাদেশ। এরই মধ্যে গঠন হতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। আগামীকাল অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিতে পারেন এমন আশাবাদ ব্যক্ত করেছেন সেনাপ্রধান। দর্শক, এ যেন এক অন্যরকম বাংলাদেশ, নতুন বাংলাদেশ, সম্ভাবনার বাংলাদেশ, স্বপ্নের বাংলাদেশ। এই প্রেক্ষাপটে আজকের আলোচনা। সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি জেরুসালেম নিবেদিত দেশ সাম্প্রতিকের আজকের আয়োজন। আমি ফারনাজ জুই রয়েছে আপনাদের সঙ্গে। আজ আমরা শিরোনাম রেখেছি স্বপ্ন পূরণের অঙ্গীকারে। আর এই আলোচনায় আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন সম্মানিত অতিথিকে। এ পর্যায়ে পরিচয় করিয়ে দিচ্ছি। স্টুডিওতে আছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন, সাবেক সামরিক কর্মকর্তা, নির্বাচন বিশ্লেষক এবং SIPGর সিনিয়র রিসার্চ ফেলো। স্যার, অনেক অনেক আমন্ত্রণ জানাচ্ছি আপনাকে, শুভেচ্ছা জানাচ্ছি, সেই সঙ্গে কৃতজ্ঞতা জানাচ্ছি। স্যার, যেমনটি বলছিলাম যে পুরো জাতি এখন স্বপ্নে বিভোর, এক নতুন বাংলাদেশ নিয়ে তাদের স্বপ্ন। আপনার স্বপ্ন প্রত্যাশার কথা জানতে চাই। আপনাকে ধন্যবাদ। দেশ টিভি যারা দেখছেন এই মুহূর্তে তাদেরকে আমার শুভেচ্ছা। প্রথমত যে কথাটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে আমি এটাকে স্বপ্ন পূরণের কথা বলছি না। আমি এখানে এটাকে বলতে যাচ্ছি যে রক্তের বিনিময়ে যে অর্জনটা করেছে আমাদের ইয়াঙ্গার জেনারেশন, সেই রক্তের উপরে দাঁড়িয়ে বাংলাদেশকে পুনর্নির্মাণ করার একটা স্বপ্ন। সে স্বপ্নে অংশীদার সবাইকে হতে হবে। ওরা বলেছে রাষ্ট্র রিপেয়ার, রাষ্ট্র সংস্কার। আমাদের রাষ্ট্রটি ঘুণে ধরেছে, এমন ঘুণে ধরেছে যে কোনখান দিয়ে পড়ে যাচ্ছে, কোনখান দিয়ে পড়ে যাচ্ছে না, সেই বিস্তারিত আমি প্রথমে আসছি একটু পরে। প্রথমে আমি আপনার দর্শকদের অ্যাপিল করব যে যারা বুঝতে পারছেন না যে এখন আমরা কি নাজুক পরিস্থিতিতে আছি, আপনাকে ভূ রাজনীতি বুঝতে হবে। আপনাকে বুঝতে হবে যে আমরা যেই রাষ্ট্র দ্বারা পরিবেষ্টিত, সেখানকার হেল্পের জন্য আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং ওনার ফ্যামিলি ওখানে আছেন, এবং সেখান থেকে যে সমস্ত বার্তা আমি পাচ্ছি সেটা খুবই হোস্টাইল। এবং এই কিছু কিছু জায়গায় মাইনরিটির মন্দির টন্দিরে এবং আগুন লাগানো হচ্ছে। কারা লাগাচ্ছে আমি জানি না। আমাদের সেনাবাহিনী চিফ অফ আর্মি স্টাফকে আমি একদিন বলেছি, উনি অ্যাকশন নিচ্ছেন, কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে শুধু সামরিক বাহিনী দিয়ে হয় না। সামরিক বাহিনী অত কম, পুলিশ নেই, পুলিশের মনোবল একদম মাটির নিচে চলে গেছে। অবভিয়াসলি একটা যে ঘটনা ঘটেছে সেখানে পুলিশের একটা নেতিবাচক ভূমিকা ডেফিনেটলি ছিল, এবং সব পুলিশ সেই নেতিবাচক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল তাও আমি মনে করি না। আমি মনে করি এই সময়ে রিয়েলাইজ করতে হবে যে পুলিশ যারা অন্যায় করেছে সেই অন্যায়ের শাস্তি তারা পাবে, সেটা তো বিচার হবে, সেটা সেনাপ্রধানও বলেছেন, এবং সেই বিচারের প্রক্রিয়াও চলছে। আমি শুধু বলবো যে আপনারা যদি, জনগণ যদি পুলিশকে মারতে যান, পুলিশকে মারেন, থানা জ্বালিয়ে দেন, আপনাকে কে প্রোটেক্ট করবে? প্রোটেক্টটা আপনাকে কে করবে? পুলিশ অন্যায় করেছে আমিও জানি, আমিও পুলিশের বিরুদ্ধে কথা বলেছি। এইভাবে গুলি করে পাখির মতো মানুষ মারে না। তারপরেও সেটা বিচার করার দায়িত্ব সাধারণ জনগণের নয়। আপনাকে বিশ্বাস রাখতে হবে যে যে সরকারটি আগামীকাল গঠিত হতে যাচ্ছে বলে জানি, সেখানে ডেফিনেটলি এমন লোক হবে যারা এই বিচারটি করবে। পুলিশের IG নতুন আসছেন, DMP কমিশনার নতুন আসছেন। আমি তাদেরকে প্রথমে তো ধন্যবাদ জানাই, কিন্তু আপনাদের একটা অত্যন্ত সাহসী রোল এখন নিতে হবে। এখন অত্যন্ত সাহসী রোল নিয়ে আপনাকে পুলিশের প্রত্যেকটি সদস্যের সাথে আপনাকে কথা বলতে হবে, তাদের মনোবল বাড়াতে হবে। আমি জনগণকেও আমি একজন সিনিয়র সিটিজেন হিসাবে অনুরোধ করছি যারা কোটা আন্দোলন নিয়ে সামনে এসছে, আমি সেই ইয়াং নেতাদেরকেও অনুরোধ করছি আপনারা এই কর্মকাণ্ডতে বিরত থাকেন। আমি আসার সময় একটা ভিডিও দেখলাম আমাদের এই ঢাকা শহরে, একজন হয়তো পুলিশ সদস্য, কেউ চিনে ফেলেছে উনি সিভিল ড্রেসে ওদের বাইরে যাচ্ছেন, তাকে পিটানো হয়েছে। আমি জানি না উনি মারা গেছেন কিনা।
আমি অত্যন্ত দুঃখিত যদি এটা হয়ে থাকে। আমরা দেশে যদি এই ধরনের অরাজকতার পরিস্থিতি করি, অনেকে বসে আছে একটা বাহানার জন্য যে আপনার এখানে অরাজকতার কারণে আমার এখানে স্থিতিশীলতা, আমার এখানে সিকিউরিটির বিঘ্ন হচ্ছে। কিন্তু স্যার, কেন এই রাষ্ট্রীয় অর্গানগুলোকে বা আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে এতটা বিতর্কিত করা হলো? আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি মানুষের আস্থা উঠে গেল কিংবা আক্রোশ? শুনুন, আক্রোশ আসছে, আমি সেটার উত্তর আপনাকে দিচ্ছি। আশা করি সময় আপনি দিবেন, কারণ ওখানে আর কোনো কথা বলার নাই আমার। এটা কারণ হচ্ছে এই যে আমি বললাম যে রাষ্ট্র সংস্কার করতে হবে, এটা কারণ হচ্ছে যেই পলিটিক্যাল পার্টি আসছে সেই পলিটিক্যাল পার্টি পুলিশকে, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে নিজের চৌকিদার ভেবেছে, চৌকিদার হিসাবে ব্যবহার করেছে। একে মার, ওকে ধর, ওকে বাঁধিয়ে নিয়ে ওকে ওকে ওর নামে 10টা মামলা দে। এগুলো তো আজকে না, তো এগুলো গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার পরে আমরা যেটা আশা করেছিলাম তা হয়নি। 1000 জনের বিরুদ্ধে আপনি মামলা দিচ্ছেন, সেই 1000 জনের মধ্যে যাকে পাচ্ছেন তাকে নিয়ে যাচ্ছেন বছরের পর বছর। এই 15 বছর তো না, এই 15 বছর আরও আগে থেকে সেই 15 বছর আগের থেকে বাণিজ্য মামলা শুরু হয়েছে, মানে মামলা বাণিজ্য যেটাকে বলে, এবং প্রত্যেকটি সরকার করেছে, পুলিশ বাহিনীকে নিজের মতো করে ব্যবহার করেছে। আমি মনে করি এই টাইম আসছে, আমি তাদের উদ্দেশ্যে বলছি যারা কালকে হয়তো থাকবেন তত্ত্বাবধায়ক সরকারে, এখন টাইম আসছে আপনাকে চিন্তা করতে হবে যে পুলিশ বাহিনীর রিকনস্ট্রাকশন প্রয়োজন। পলিটিক্যাল পার্টির নিচে পুলিশ বাহিনীকে রাখা যাবে না। পলিটিক্যাল পার্টি দ্বারা পরিচালিত হবে, কিন্তু পলিটিক্যাল পার্টির লাঠিয়াল যেন না হয়। আইজিপি একজন আছেন, যদি প্রয়োজন হয় তাহলে পুলিশ কমিশন তৈরি করেন, লেট ইট বি রান বাই পুলিশ কমিশন। পুলিশকে আপনি দিবেন 7.62 রাইফেল, তারপর বলবেন শুট টু কিল। পুলিশ বাহিনীকে ভর্তি করবেন নিজের লোক, তাদেরকে দানব বানাবেন, আর এখন আপনি পুলিশ পিটিয়ে মারবেন। এটা তো হয় না, এটা তো হয় না। এটা তো মানে আমি বুঝাতে পারছি না। রাষ্ট্রটাকে ধ্বংস করার এটা প্রক্রিয়া। আমি অনুরোধ করছি যারা সিনিয়র সিটিজেন আছেন আমাদের বিভিন্ন দেশের, পুরো দেশে পুলিশ স্টেশনের ধারে কাছে রক্ষা করুন, পুলিশ রক্ষা করুন, পুলিশ স্টেশন রক্ষা করুন। পুলিশকে যারা আসছে আপনি বিশ্বাস রাখুন, বাংলাদেশ সেনাবাহিনী পিছনে আছে। আমি সেনাপ্রধানকে খুব ভালো করে চিনি, তিনি অত্যন্ত ন্যায়বান মানুষ। বিচার হবে, উনি বলেছেন বিচার হবে, বিচার হবে, কিন্তু বিচারটা আপনি করেন না, আপনি করবেন না। আজকে আপনি বিচার করবেন, আরেকজন একদিন এসে আপনাকে বাড়ি দেবে। এখন কি হচ্ছে, একটা এত বড় পার্টি, এত বড় ঐতিহ্যবাহী পার্টি, আপনি তো ডিনাই করতে পারি না, এই পার্টি আমাদেরকে স্বাধীনতার সময় লিড দিয়েছে। সেই পার্টির আজকে দুর্দশা লিডারশিপের কারণে, আর হচ্ছে এক রোখা জিদের কারণে। কি হলো, উনি তো চলে গেলেন, উনিকে তো প্রোটেকশন দেওয়া হচ্ছে, কিন্তু যাদেরকে ছেড়ে গেলেন এত বড় বিশাল কর্মী, আজকে তারা সাফার করছে না। স্যার, আপনার একটা বক্তব্যই যদি আমরা উদ্ধৃত করি যে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে আওয়ামী লীগকে ধ্বংস করে গেলেন, এবং বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালানোর প্রথম নজির আমরা দেখলাম এবার। তাই তো আমি তো কম্পেয়ার করতে চাই, কেউ পছন্দ করুক আর না করুক। 1990 সালে এরশাদ সাহেবকে বলা হয়েছিল যে আপনি বিদেশে চলে যান, সেনাবাহিনী থেকে বলা হয়েছিল আপনি বিদেশে চলে যান। উনি রিফিউজ করছেন যে আমি বিদেশে যাব না। উনি কোথায় গেলেন? জেলে গেলেন। কিন্তু তার পার্টি তো রয়ে গেছিল, তার পার্টি তো অনেকদিন রয়ে গেছে, তার পার্টি তো এখনো আছে। আপনি যখন নিজে চলে গেলেন, সেই সাথে মানে পালানো শুরু হয়ে গেল নেতাদের, তাহলে বাকিদের কি অবস্থা আপনি চিন্তা করেন। কি করলেন এই পার্টিটাকে? এটা তো আমাদের অ্যাসেট, পার্টি একটা রাষ্ট্রের অ্যাসেট। সেই পার্টিটাকে কি করলেন? পার্টির অঙ্গ সংগঠনগুলোকে বানালেন দানব। ওরা কি চেয়েছিল মেধা অনুযায়ী কোটাতে, ওখানে তো 1 লক্ষ যৌক্তিক সংস্কার, সেইখানে অনেক কিছু বলা, আমি প্রসঙ্গে আসছি না। কিন্তু আপনি ছাত্রদের দিয়ে এদেরকে পিটালেন, কলিগদের দিয়ে যারা একসাথে হয়তো একই ইউনিভার্সিটিতে আছে, পিছনে পুলিশ নিয়ে আসেন, এদেরকে পিটালেন, মেয়েদেরকে ধরে ধরে পিটালেন। তারপরে কি হলো?
এই তো অবস্থা। 16 জুলাই থেকে কিন্তু আজ অবধি প্রায় 6 শতাধিক মানুষের প্রাণ গেছে। 6 শতাধিক, আমি তো বলি আপনি এখন আমরা গণকবরের কথা শুনছি, এটা দায় দায়িত্ব কেউ এড়াতে পারবে না, এটা চিন্তা করেন না। আমি কিছু না করি, অন্য কিছু না করে, এটা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে যাবে। কারণ এই মডার্ন ইতিহাসে এইরকম একটা দেশে, আমরা তো অন্ধকার রাজ্য না, দেখবো রিমোট এক জায়গায় পড়ে আছি, ওখানে কি হচ্ছে, মানুষ মানুষকে খেয়ে ফেলছে, তা তো না। আপনারা একটা মডার্ন দেশে, সেই মডার্ন দেশে আপনি অকাতরে এতগুলো লোক মেরে ফেলে, এটা দায় দায়িত্ব কে? আমি তো পুলিশকে অত দায়ী দেয় না, আমি ওই লোকগুলোকে দায় দায়িত্ব দিই যারা লিড করেছে, who have led. Why didn't they stop? স্যার, কিছুক্ষণ আগেই আপনি বলছিলেন যে সরকার প্রধানের এক ধরনের দম্ভ কিংবা অহংকার কিংবা একঘেয়েমি যে ব্যাপারগুলো, সেই জায়গা থেকে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে আমরা যেমনটি দেখলাম যে শেখ হাসিনা ভেবেছিলেন ক্ষমতার একচ্ছত্র নিয়ন্ত্রণ রয়েছে তার হাতে, যা কেউ চ্যালেঞ্জ জানাতে পারবে না, কিন্তু বাংলাদেশিরা তাকে ভুল প্রমাণ করেছেন। শোনেন, উনি তো শেখ হাসিনা, উনি তো একজন বড় পিতার মেয়ে, তাই না? ওনার পিতা তো এই কাণ্ডটা করেননি। বই পড়লে তো বোঝা যায় উনি স্ট্রাগল করেছেন অ্যাজ এ পলিটিশিয়ান। কারা ভালো দোষ গুণ সবই ছিল, কিন্তু হ্যাঁ কিছু কিছু জায়গায় তিনি করেছেন, তাতে কোনো সন্দেহ নেই। বাট এই অবস্থাতে উনি করেন নাই। উনি 15 বছর 21 বছর একটা রাষ্ট্র পরিচালনা করেছেন। রাষ্ট্র আপনাকে সব দিয়েছে, রাষ্ট্র আপনাকে সম্মান দিয়েছে, বিদেশে আপনাকে সম্মান দিয়েছে। এখন আপনি কি করছেন? আমি থাকি না থাকি, কোথায় থাকি, ওটা ব্যাপার না। ব্যাপারটা হলো যে এই রাষ্ট্রটাকে ধ্বংস করার দায় দায়িত্ব ওনাকে নিতে হবে, এই পার্টিকে ধ্বংস করার দায় দায়িত্ব ওনাকে নিতে হবে। এবং উনি না, ওনার সাথে যে মন্ত্রিসভা ছিল তারা কেন ওনাকে মন্ত্রণা দিতে পারলো না? না পারলে কেন তারা ওখানে ছিল? বললে তো হবে না আমাদের কথা কেউ শোনে না। জিজ্ঞেস করলে বলতো না না আমাদের কথা কেউ, আপনার কথা যদি না শুনে তাহলে আপনি থাকলেন কেন? আপনি ইস্তফা দিয়ে দিতেন, তাও দেন নাই। ওনাকে একচ্ছত্র উনি যা বলছেন তাই। এমনকি ওনাকে বলছে বিশ্বে উনি যে লিডারশিপ দেখাচ্ছেন, বিশ্বে আর কোথাও ফলো করছে ওনাকে, হাসিনা ডক্টরিন। এগুলোর বিরুদ্ধে যখন এই গত 15 বছর কথা বলে, আপনার সঙ্গে এখানে লাস্টে আপনার মনে আছে ইলেকশনের পরে আমি কি বলেছিলাম? কত কথা যে আরে এ তো অমুক পার্টির সাপোর্টার, আর কিছু না হলে জামাতের সাপোর্টার। আপনি সবসময় তাই করবেন, বা এই পাকিস্তানপন্থী। আমি এই দেশের লোক। এবারও কিন্তু আমরা ছাত্রদের আন্দোলনে বিভিন্ন এমন উপাধি দেখেছি বা এরকম ট্যাগ লাগিয়ে দেওয়া হয়েছে, সহিংসতা ট্যাগ লাগিয়ে দেওয়া হয়েছে। এগুলো কেন করতে গেলেন? আজকে ওনার কিছু হচ্ছে না, উনি তো আরামে আছেন দিল্লিতে। উনি হয় ওখানে অ্যাসাইলাম নেবেন, না অন্য কোনো দেশে অ্যাসাইলাম নেবেন। এখন ওনার জন্য অ্যাসাইলাম নেওয়া ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তা আমি আবার অ্যাপিল করছি, আমার অনেক ফ্রেন্ড আছে, মানে আওয়ামী লীগে প্রচুর বন্ধু বান্ধব আছে। আমি অনুরোধ করছি যে রিপ্রাইজালে যাবেন না। আপনারা আপনাদের দলটাকে পুনর্গঠন করেন, আস্তে আস্তে সারফেসে আসেন। আপনি মনে রাখতে হবে যে আপনারা ভুল করেছেন, আর কেউ ভুল করেনি। আপনারা এই ভুলটা শোধরান। শুধু আমি সেই জায়গায় বলবো না, আমি বলবো যে পলিটিক্যাল পার্টিগুলোর ভিতরে একটা বড় ধরনের পরিবর্তন আনতে হবে। আজকে আমি আওয়ামী লীগের কথা বলছি, আসার আগে আমাকে 3-4 জন ফোন করে বলছে একই অবস্থা। বিএনপি মনে হয় যেন ক্ষমতায় এসে গেছে, বিএনপি মনে হচ্ছে যেন যে তাদের কথাবার্তা ক্ষমতায় এসে গেছে। এবং আমার কাছে বিকেলবেলা আমি বলার দরকার, হয়তো আর কেউ বলবে না এরকম। বিকেলবেলা একটা ছোট দোকানের, আর আমাকে তো দুনিয়া মোটামুটি সবাই চেনে, আমি শুয়ে আছি, বললো যে অমুক লোক, একটা ছোট্ট রেস্টুরেন্টের নাম দিলাম, যে আমি তো চিনি না উনি কে। আমি গেলাম, কথা বললাম, বললো স্যার আমাদের কাছ থেকে চাঁদা দাবি করতে আসছে। অনেক কষ্ট করে জিজ্ঞেস করলাম কারা, বলে স্যার বুঝে নেন স্যার। তারপরে আমার লোকজন বলল যে এখন বিএনপির ছাত্র দল আর বিএনপি অঙ্গ সংগঠন যা আছে তারা এখন চাঁদা দাবি করছে। কিন্তু স্যার, যে ছাত্র জনতার রক্তাক্ত আন্দোলনের মধ্য দিয়ে নতুন এক বাংলাদেশের অভ্যুদয় ঘটলো, সেই বাংলাদেশে কি আমরা আবারও বিভেদ বিভাজন কিংবা প্রতিহিংসার রাজনীতি, সেই সংস্কার কে করবে? প্রশ্নটি আপনার কাছে রেখে যাচ্ছি। একটা বিরতির সময় হয়েছে, বিরতি থেকে ফিরে এসে শুনতে চাই বিস্তারিত। দর্শক, জেনে স্যার নিবেদিত দেশ সম্প্রতিকের রিপোর্ট, একটা বিরতি নিচ্ছি।
ফিরে এলাম। আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন জেরুজালেম নিবেদিত দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি অতিথির কাছে। স্যার, যে আলোচনায় আমরা ছিলাম, আমরা নতুন বাংলাদেশের কথা বলছি, আমরা রাষ্ট্র সংস্কারের কথা বলছি, কিন্তু রাজনীতির গুণগত পরিবর্তন কিভাবে হবে বা রাজনীতিতে সংস্কার কিভাবে হবে? আপনাদের মতো দায়িত্বশীল ব্যক্তিরা কি এই দায়িত্বটা কাঁধে নেবে? প্রয়োজন হলে নিতে হবে, প্রয়োজন হলে নিতে হবে, কারণ যদি প্রয়োজন হয়। আর তাছাড়া যদি কেউ মনে করে দায়িত্ব দেবে দিবে, যদি দেয় দেবে, না দিলেও আমাদের তো একটা রোল আছে। আমি যে এই যে গত অনেক বছর থেকে লেখালেখি করতেছি, টেলিভিশন আসছে, এটা তো এক ধরনের পাবলিক দায়িত্ব। কেন আসবো না, এত রাতের বেলা কেন আসবো? সো আমি বলবো না যে দায়িত্ব পেলে দায়িত্ব দেবেন, না হলে নিজের দায়িত্ব নিজে নিতে হবে। আমি প্রথমে একটা কথা বলে, আমি পুলিশ সম্বন্ধে একটা কথা বলেছি। আমি শুধু পুলিশ ভাইদের রিকোয়েস্ট করব, যা হয়ে গেছে হয়ে গেছে, যারা অন্যায় করেছে তাদের বিচার হবে, কিন্তু আপনারা মনোবলটাকে ভালো রাখেন। হয়েছে রিক্রুটমেন্টের প্রবলেম হয়েছে, বিসিএস ক্যাডার থেকে প্রবলেম হয়েছে ভর্তি করা, সবই আছে, কিন্তু এটাকে সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে। আমরা আগের মতো দেখলে হবে না, কলোনিয়াল পুলিশ সিস্টেমে দেখলে হবে না, এবং নেতার কথায় পুলিশ চলবে সেটা হবে না। পুলিশের কথায় পুলিশ চলবে, তার কমান্ডের কথায় কমান্ড চলবে। তো সেটা তো আমি বললাম। এবং আমি আবার লাস্টে এই প্রসঙ্গবাদ দিয়ে যে আমি যারা সমাজের সিনিয়র আছেন, আমি রিকোয়েস্ট করব যে কাউকে পুলিশের সাথে আপনাদের অনেক মান অভিমান থাকতে পারে, শিওর আমারও আছে। আমি বলেছি যে কিভাবে আমাদের পুলিশ এবার গুলি করে নিজের সন্তানকে মারতে পারে, ওইটা আমার সন্দেহ আছে, কিন্তু মারবেন না এইভাবে প্লিজ। পুলিশের থানা জ্বালাবেন না, আপনাকে যেতে হবে, আজকে না যান কালকে না যান পরশু আপনাকে যেতে হবে। সো লিভ ইট টু দ্য পুলিশ পিপল। পুলিশের যা হায়ারার্কি আছে, যে তারা তাদের পুলিশকে যারা অন্যায় করেছে তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে পানিশমেন্ট দেবে। আপনি এখন আসছেন যে রাজনৈতিক, আমি যখন বলি, আমি যেটা মনে করি, আমার ধারণা যে একটা রাষ্ট্র সংস্কার করতে যখন বলেন, তাহলে রাষ্ট্র কতগুলো জায়গায় সংস্কার প্রয়োজন। প্রথম হচ্ছে যারা রাষ্ট্রটাকে পরিচালনা করবেন, একটা গণতান্ত্রিক রাষ্ট্র, তার মানে একটা পার্টি, পলিটিক্যাল পার্টি। আমাকে বলেন কোন পলিটিক্যাল পার্টির ভিতরে একটা গণতন্ত্র ছিল না। আমি মনে করি যে আমাদের দেশে একটা পলিটিক্যাল পার্টি অ্যাক্ট থাকতে হবে। সেই অ্যাক্টের ভিতরে বলা হবে যে একটা পলিটিক্যাল পার্টি ফর্মেশন কীভাবে হবে, এবং সে ফর্মেশন হলে এই পলিটিক্যাল পার্টিটা চলবে কিভাবে। তার মানে হচ্ছে সেই পলিটিক্যাল পার্টির ইনকাম থেকে শুরু করে, আপনি গণতন্ত্রের প্রসেস থেকে শুরু করে, লিডারশিপ চেঞ্জ করা থেকে নির্ণয় করা থেকে শুরু করে, আপনার নমিনেশন থেকে শুরু করে সব কিছু লিপিবদ্ধ থাকবে অ্যাজ আ ল। জবাবদিহিতা নিশ্চিত করা। হ্যাঁ, আপনি যখন ল পথে যাবেন তখন আপনি জবাবদিহিতার মধ্যে আসবেন। সেই জবাবদিহিতা আপনি প্রথমে রেজিস্ট্রেশন করবেন পলিটিক্যাল পার্টি টু ফ্লোট, সেকেন্ড রেজিস্ট্রেশন হবে উইথ দি ইলেকশন কমিশন। এই দুইটি রেজিস্ট্রেশন করলে এখন আপনি কি করেন, পলিটিক্যাল পার্টির বাপ মরে গেছে তো ছেলে মরে গেছে তো ছেলের বউ না থাকলে, মানে ডাউন টু আপ লেভেল, নিচের থেকে উপর পর্যন্ত পরিবারতন্ত্র, আর বাকিগুলো হচ্ছে সাইকোফ্যান। এবং এই সাইকোফ্যান তৈরি করতে করতে এমন অবস্থা হয়েছে, এই কয়টা দিন আমাকে একজন বললো, স্যার এই কয়টা দিন বড় শাকসবজির দাম কমে গেছিলো, বিকজ চাঁদা বাজার ছিল না। আবার এখন শুরু হয়েছে। আমি মুখেই বলে দিই, যদি কেউ শোনেন, বিএনপির যারা নেতা আছেন শোনেন, আমাকে রিপোর্ট দিয়েছে যে বিএনপির ছাত্র দলের লোকজন বেড়েছে, তারেক ভাই আসবে তার জন্য চাঁদা উঠাইতে হবে। মানে তারেক রহমান আসবেন দেশে, তার জন্য চাঁদা উঠাইতে হবে, রিসেপশন। দোকানে দোকানে যাচ্ছে। আমি এক দোকানদারকে বললাম, ধরে পিটিয়ে দেন। এখন বিএনপিও একটা বড় পার্টি, তারাও দেশ পরিচালনা করেছে। আমি বিএনপিকে অনুরোধ করব, আমার উপরে রাগ করেন বা যাই করেন, দয়া করে আপনার পার্টি সামলান আগে। আমরা এইমাত্র একটা পার্টিকে কোল্যাপস হতে দেখেছি। পার্টি সামলান, যারা সিনিয়র নেতা আছেন খুব স্ট্রিক্ট অর্ডার দেন যে ডোন্ট ডু হোয়াট উই হ্যাভ সিন, করেন না। কারণ আপনি আপনার পার্টিকে
সুসংহত করতে হবে। এই পার্টি ইলেকশন করেনি, নেতৃত্ব ঠিক নাই, তার কাজেই আপনারা এই পার্টিটাকে একটু সুসংগত করেন। লাভ দিয়ে যদি বলেন আমাকে নির্বাচন করতে হবে, নির্বাচন করতে হবে, নির্বাচন তো হবে, নির্বাচন ছাড়া তো দেশ চলবে না। পলিটিক্যাল এই কেওসটাকে তো আপনি ঠিক করবেন আগে। কিন্তু স্যার বিগত সময় আমরা যেমনটি দেখেছি পুরো নির্বাচন ব্যবস্থার প্রতি জনগণের আস্থা উঠে গেছে। একজন সাবেক নির্বাচন কমিশনার হিসেবে সেই বিষয়ে সংস্কারটা কিভাবে হবে? সেটা তো আপনি অন্য কথায় আসছেন। আমি প্রথমে যে রাষ্ট্র নির্মাণের আজকে তো আপনার সবকিছু আমি বলে যেতে পারবো না। জুডিশিয়ারি, মানুষের আস্থা আছে জুডিশিয়ারির উপরে? কোনো আস্থা নেই। আপনি চিন্তা করে দেখেন, এখন 1 ঘন্টার মধ্যে বেল পেয়ে লোক চলে যাচ্ছে। 10 বছর 11 বছর জেলের ভিতরে, তখন কিন্তু বেল মুভও করে নেই, এখন চট করে চলে যাচ্ছে। এখন আয়নাঘর থেকে বেরোচ্ছে, এত বছর হয়, এত বছর বের হয়নি। আবার যে এই সিস্টেম আসবে না, হাউ ডু আই নো? দেয়ারফর মিনিমাম গ্যারান্টি হচ্ছে যে পলিটিক্যাল পার্টির কতগুলো নিয়মের মধ্যে পলিটিক্যাল পার্টি পরিচালিত করতে হবে, কতগুলো নিয়মের মধ্যে ইলেকশন কমিশনের কিছু আছে, কিছু রাষ্ট্রের তরফ থেকে করতে হবে। 1 নাম্বার 2, আমি যেটা মনে করি যে আমাদের এখন আছে 25 ইয়ার্স, যে 25 বছর না হলে আপনি মেম্বার পার্লামেন্ট হতে পারেন না। ভোট দিচ্ছেন আপনি 18 বছরে, আর 25 বছর হলে পরে তো আপনি মেম্বার পার্লামেন্ট। ওয়াই? আপনি এটা রিডিউস করেন, 20 বছরে আনেন। 20 বছরে আনলে কি হবে? আমরা ইউনিভার্সিটির যারা নেতৃত্ব এখন দিচ্ছেন বিভিন্ন হলে হলে, দে ক্যান কাম অ্যান্ড জয়েন। একটা এডুকেটেড লটকে আমরা পাচ্ছি। এখন অ্যাসেম্বলিতে আপনি নিজেও দেখতেছেন লেখা পড়তে পারে না, কেউ গান গাইতেছে, কেউ কি মানে অঙ্গভঙ্গি নাচের দৃশ্য দেখাচ্ছে। এটাই আমাদের অ্যাসেম্বলি। আমরা আর পার্শ্ববর্তী দেশের লোকসভাটা যদি দেখি, কি ব্রিলিয়েন্ট কথাবার্তা বলে পলিটিশিয়ানরা, হা করে শুনতে ইচ্ছা করে। আমাদের এখানে স্তুতি হলো প্রথম, 5 মিনিট আছে আপনাকে, তার মধ্যে 4.5 মিনিট হচ্ছে আপনার নেত্রীর গুণগান, পারলে গানও গান। তো এইটা করে আপনি একটা দেশের ডেমোক্রেসি চলে না। আমি কথা বলতেই পারি, কিন্তু আই এম নট পার্টি টু এনি পলিটিক্যাল পার্টি। কাজে পলিটিক্যাল পার্টি করতে হবে। আমি মনে করি আমাদের বাইক্যামেরাল সিস্টেম করতে হবে। বাইক্যামেরাল অনেক দিন থেকে বলা হচ্ছে, আপার চেম্বারটা ডেফিনেটলি থাকতে হবে, যেখানে সিনিয়র সিটিজেন বুদ্ধিজীবী অ্যাকোমোডেট হতে পারে, যারা গার্ডিয়ান হিসাবে কাজ করবে। পৃথিবীর সব জায়গায় আছে, নতুন কোনো কিছু না। ইলেকশন প্রসেসকে আপনাকে চেঞ্জ করতে হবে। অ্যান্ড দেন একটা ইলেকশন বডি যারা আছে, দে মাস্ট থিঙ্ক অ্যান্ড ওয়ার্ক অ্যাজ ইন্ডিপেন্ডেন্ট। যদি তা না হয়, তাহলে আপনি যদি আপনার ইনস্টিটিউশনের উপরে লোকের ফেইথ না থাকে, তাহলে সেই দেশে গণতন্ত্র পরিচালিত হতে পারে না। আমরা গণতন্ত্র মুখে বলবো, কিন্তু এই দেখবো আমরা যা দেখেছি, আজকে 400-500 লোকের মৃত্যু হয়েছে বলে শোনা যায়, গণকবর দেখানো হয়েছে। ভারতীয় গণকবর দেখাচ্ছে যে ওই জায়গায় গণকবর আছে। এটা দায়িত্ব কে নেবে? ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে যাবে। এটা দায়িত্ব কি শুধু পলিটিক্যাল পার্টির? এটার দায়িত্ব কি আমরা সিটিজেন, আমাদের দায়িত্ব না? আমরা এই মনস্টারগুলোকে আমরা বানাইনি? আমরা কত স্তুতি গাইছি, অমুক ভালো তো, তমুকে গান গাইছি, এই হচ্ছে সেই হচ্ছে, বিশ্বের দরবারে আমরা চলে গেছি। আজকে বিশ্বের দরবারে খোঁজা হচ্ছে যে কত স্টুডেন্ট বা কত মানুষ আমরা মেরে ফেলেছি। তার দায়িত্ব তো আমারও আছে অ্যাজ এ সিটিজেন। বর্তমান পরিস্থিতিতে আসলে বহির্বিশ্বের কাছে কি বার্তা যাচ্ছে? আপনি শুরুই করেছিলেন আসলে ভূ রাজনীতির কথা বলে। বলা হয়ে থাকে যে আমরা পরাশক্তির বলয়ে রয়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক শুনেন, আমার অনেক ফ্রেন্ড আছে পার্শ্ববর্তী দেশে। তো আমি ওদিন বলছিলাম যে তোমরা ডেমোক্রেটিক কান্ট্রি, লার্জেস্ট ডেমোক্রেটিক কান্ট্রি। ইয়েস, অফকোর্স দে ক্যান ক্লেম। ওখানেও ইলেকশনের মধ্যে একটু গড়বড় তো হয়ই, মারামারি হয়, পিটাপিটি হয়, বাট লোকে ভোট দিতে পারে। কোনো পার্টি ব্যান করে না, কোনো হয় না, অমুকে দেয়, ওই কিডন্যাপ করে না, কেউ করে না, কিছু কিছু হয়, সমস্যা কিছু কিছু হয়, বাট দেয়ার কোর্টস আর ফাংশনিং, দ্য ইলেকশন কমিশন ইজ ফাংশনিং। এবারও তো একটু গন্ডগোল হয়েছে, বাট লার্জলি ইলেকশন কমিশন ইজ ফাংশনিং। ওইখানেও মিডিয়াকে গ্যাগ করে ফেলছে, সোশ্যাল মিডিয়া বের হয়ে গেল। অথচ ইন্ডিয়ার আশেপাশের দেশগুলোতে দেখেন, দে ডোন্ট এনকারেজ ডেমোক্রেসি। নেপালে ইন্টারফেয়ার করেছে, তবুও নেপাল বেড়ে আসছে।
পাকিস্তানের সাথে তো তাদের এমনি আছে, পাকিস্তান তো নিজের মতোই চলতে, যে যা চলছে চলছে। শ্রীলঙ্কা, ভুটান, ইভেন ইন মিয়ানমার ডেমোক্রেসি তো ইন্ডিয়ার মতো দেশ, সেখানে তার নেইবারিং কান্ট্রিজ শুড হ্যাভ হ্যাড লিবারাল ডেমোক্রেসি লাইক ইন্ডিয়া। আমরা যদি আমাদের বাস্তবতা জানতে চাই যে গণতান্ত্রিক ধারা থেকে আমরা কতটা দূরে, এই আলোচনায় আসবো। আবারও বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে ফিরছি। আমন্ত্রণ, আপনারা দেখছেন জেরুজালেম নিবেদিত দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়। যে প্রশ্নটি স্যার আপনার কাছে রেখে গিয়েছিলাম, গণতান্ত্রিক ধারা থেকে বর্তমান সময়ে বাংলাদেশ কত দূরে? অনেক দূরে। এই ডিজাস্টারের পরে আমরা আরও দূরে চলে গেছি। গণতান্ত্রিক ধারা করতে গেলে আপনাকে যে জিনিসগুলো দরকার হয়, আমি যেটা মনে করি, পেশেন্স দরকার হয়, প্রুডেন্স দরকার হয়, ধৈর্য দরকার হয়, আপনার অন্যের কথা শোনার মতো কি বলে আপনার সেরকম মানসিকতা দরকার হয়। আপনাকে জবাবদিহিতার জায়গায় যেতে হয়। আপনার জবাবদিহিতা, আপনি সব কিছু কুক্ষিগত করবেন, আপনি প্রাইভেট টেলিভিশনকেও কুক্ষিগত করবেন, কি চালাবেন না, কাকে ডাকবেন না, কতটুকু দেখাবেন কতটুকু দেখাবেন না। এটাও যদি আপনি যেহেতু প্রসঙ্গটা আনলেনই, আমরা একটু যদি আমাদের অভিজ্ঞতার কথা শেয়ার করি। 18 জুলাই যে ঘটনাটি ঘটেছে, শুধুমাত্র আন্দোলনের খবর প্রকাশ করার জন্য দেশ টেলিভিশনের কিন্তু ট্রান্সমিশন 15 মিনিটের জন্য বন্ধ করা হয়েছে। আরেকটা টেলিভিশন বন্ধ হয়েছিল, 4টি টেলিভিশনকে বন্ধ, আরও একটি টেলিভিশন বন্ধ হয়েছিল, যেখানে তৃতীয় মাত্রা হচ্ছিল, সেখানে 15 মিনিটের জন্য বন্ধ করা হয়েছিল। তো এইটা যদি আপনি করবেন, এটা জবাব দিতে জায়গা না। জবাব দিতে ইভেন পার্লামেন্টে এই যে আমাদের এক্স প্রাইম মিনিস্টার, উনি এতগুলো দেশ ঘুরলেন, চুক্তি করলেন, পার্শ্ববর্তী দেশের চুক্তি করলেন, পাবলিক জানে কি উনি চুক্তি করেছেন? পার্লামেন্টে কোন আলোচনা হয়েছে এটা নিয়ে? এই যে লাস্ট উনি আসলেন যে মংলা পোর্ট, এটা ওই চুক্তিটা পার্লামেন্টে উনি বলবেন না? পার্লামেন্টে রেটিফাই হবে না? সংসদ কি গতিশীল ছিল? এটা আমার মুখ দিয়ে বের করেন না। সংসদ গতিশীল, সংসদ আপনাকে বললাম জবাবদিহিতা কিভাবে নিশ্চিত? সংসদ তো বললাম আপনাকে, প্রথমে উঠে যদি আপনার 7 মিনিট থাকে, 5 মিনিট শুরু হয় ওইটা। আপনি আমাকে টিকিট দিয়েছেন, আমি দয়া করে আপনি দিয়েছেন, আপনার দয়া পরামর্শ হয়ে আমি এমপি হয়েছি, হ্যাঁ, তারপরে এই হয়েছি, আপনি মহান, আপনি এই, আপনি ওই, ও গেল 5 মিনিট, আসল কথা নাই। ওনারা বোধহয় বাইরের সংসদগুলো দেখেন না, সংসদ প্রসিডিংসগুলো বাইরেরগুলো দেখেন না, আমার যেটা মনে হয়। তো আপনার সময় নেই। আমি শুধু এটুকু বলবো যে এখন যারা মাঠে রাজনীতিতে আছেন, ইয়েস অফকোর্স বিএনপির কথাই বলছি, বহু বছর ওনারা ইলেকশন করতে পারেননি, গিভ টাইম, আপনারাও সাজেশন দেন হাউ ভবিষ্যৎটা কেমন হয়। নাহলে এত বড় একটা দল, এত পাওয়ারফুল একটা দল, তার কি অবস্থা আজকে আপনি দেখেন। সো হারি করেন না। স্যার, শেষ একটি প্রশ্ন আপনার কাছে রাখতেই চাই। অন্তর্বর্তীকালীন সরকার গঠন হতে যাচ্ছে, আপনিও নিশ্চয় অবগত রয়েছেন। আগামীকাল শপথ গ্রহণ অনুষ্ঠিত হতে পারে। সেই জায়গা থেকে অন্তর্বর্তীকালীন সরকারের সামনে যে চ্যালেঞ্জগুলো আমরা দেখছি, তার মেয়াদে আসলে সবগুলো চ্যালেঞ্জ সামলে ওঠা কি সম্ভব? এটা অনেক বড় বড় চ্যালেঞ্জ, সব চ্যালেঞ্জকে নিষ্পত্তি করা যাবে না, বাট ইউ ক্যান ইনিশিয়েট। কারণ আমি জানি না কতটুকু তার টেনিওর হবে। কনস্টিটিউশনালি তো 3 মাসে, কারণ সংসদ ভাঙার 3 মাস পরে ইলেকশনটা করতে হবে, দ্যাটস ট্রু। বাট যেই জোল্টটা দেশটা পেয়েছে, যে ধাক্কাটা একটা দেশ পেয়েছে, সেই ধাক্কা সামলাবার জন্য যা যা করা প্রয়োজন, আমি বলবো সে মিনিমাম সেই কাজটুকু করতে হবে। কতটুকু 3 মাসে হবে না, 4 মাসে হবে না, 5 মাসে হবে না, 6 মাসে হবে, এবং এটা পলিটিক্যাল পার্টির সাথে আন্ডারস্ট্যান্ডিং করেই করতে হবে। সেটা আসলে পরিস্থিতি কিংবা সময় নির্ধারণ, এবং একটু মাস। এইবার আমরা একবার কিন্তু চান্স পেয়ে হারিয়ে ফেললাম। এইবার দেখতে হবে যে রক্তের বিনিময়ে এই জায়গাটা আসছে। এই রক্ত যদি না ছড়তো, তাহলে এই জায়গায় বাংলাদেশ এখন আসতে পারতো না। বাংলাদেশকে আমি মনে করি গিভেন রক্ত ঝরা চান্স, অ্যান্ড ইউ ক্যানট বিট্রে দ্য ব্লাড অফ সাইদ। তরুণ সমাজের কথা যেহেতু এলো স্যার, তরুণ সমাজের কথা আমি বলছি, ইউ ক্যানট বিট্রে দেয়ার ব্লাড, নো ওয়ে।
ইউ ক্যানট। আমি এই কথা বললে আমি ইমোশনাল হয়ে যাই। যে একটা সময় ছেলে, আসলে এই প্রজন্মকে বলা হতো যে মুঠোফোনে বুধ হয়ে থাকে, এই প্রজন্ম রাজনীতি সচেতনতা নেই, সেই প্রজন্ম কিন্তু দেখিয়েছে, গর্জে উঠেছে, প্রাণ দিয়েছে। এত আন্দোলন হচ্ছে পলিটিক্যাল পার্টির, কয়টা পলিটিক্যাল পার্টির লিডার এভাবে দাঁড়িয়ে আবু সাইদের মতো বুক চেতিয়ে দাঁড়াতে পেরেছে? কারণ আমি তো, আমার যদি কোনো স্বার্থ থাকে, সামর্থ্য থাকে, তা আমি তো বলবো, আমার যদি কোনো শক্তি থাকে আমি বলবো যে ওই আমাদের সংসদ ভবনের সামনে ওর মূর্তি লাগাবো। এবং আমরা শহরে দেখছি যে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব নিয়েছে ছাত্র সমাজ। এইমাত্র আমি আসলাম, এখানে আমি দেখলাম। তো আপনি তাদের রক্তের উপরে দাঁড়িয়ে ইউ ক্যানট গো জাস্ট লাইক দ্যাট। এই জিনিসটা কোনো পলিটিক্যাল পার্টি করতে পারেনি। কয়টা পলিটিক্যাল পার্টির লোকের কোন দাড়ি গুলি খেয়েছে? সেই জেনজি জেনারেশন সম্পর্কে কি কিছু বলার রয়েছে? ডেফিনেটলি বলার আছে, কিপ ইট আপ। এটা তোমরাই বলি, তোমাদের রক্তের উপরে দাঁড়িয়ে এটা আমরা করতে পারি নাই, আমাদের পলিটিক্যাল পার্টি করতে পারে নাই। দেশকে রক্ষা করা এখন দেশের যে অবস্থা, এই অবস্থাতে তোমরা এগিয়ে আসো এবং তোমরা নেতৃত্ব নাও। এই যে রাস্তাঘাটে আমি দেখলাম খুব সুন্দর ট্রাফিক কন্ট্রোল করা হচ্ছে। এটাও দেখো যে যেখানে আছে, তোমাদের তো পুরো ছড়িয়ে আছে, মাইনরিটি কমিউনিটির উপরে কোনো আঘাত যেন না আসে। তারা কিন্তু, আমরা মেজরিটি, আমাদের দায়িত্ব তাদেরকে রক্ষা করা। তোমাদের ছাত্র হিসাবে তো মাইনরিটি মেজরিটি থেকে আসলে আমরা স্বপ্নের বাংলাদেশের প্রত্যাশা রাখতেই পারি। অনেক ধন্যবাদ জানাচ্ছি স্যার। দিস ইজ দ্য লাস্ট চান্স, যেটা আমি আমার তরুণ সমাজকে বলবো, বারবার কিন্তু রক্ত দেওয়া যায় না। দিস ইজ ইয়োর লাস্ট চান্স, ইউ গেট ইট। আমাদের মতো লোকজন যদি না করে তাহলে তাদেরকে বলো যে সরে যান। স্যার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা আমাদের আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে, দর্শক এখানেই শেষ করছি জেরুসালেম নিবেদিত দেশপ্রতীকের আজকের আয়োজন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।